বনানী থানার ২০ নং বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্তারের উদ্যোগে গরিব, মেহনতি এবং সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মধ্যে জাকাতের কাপড় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মহাখালী দক্ষিণ পাড়ায় বনানী থানার ২০ নং ওয়ার্ড দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই জাকাতের কাপড় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্তার, বনানী থানা যুবদল নেতা মনির হোসেন, বিএনপি নেতা আখতারুজ্জামান আক্তার সহ ২০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর নদীর পাড় থেকে রিপন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চক সালন বাগেরটেকি এলাকায় নদীর পাড়ে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজবাড়ী গোয়ালন্দে স্ত্রীর সঙ্গে অভিমান করে আগাছানাশক বিষ পান করে মোহাম্মদ বিল্লাল শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার খামারে গরুর খাবার দেওয়ার নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে তিনি আগাছানাশক ওষুধ পান করে। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে নওগাঁর বদলগাছিতে নয়ন কুমার মণ্ডল নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য তারা 12ই মার্চ জাতীয় সংসদে যাচ্ছে না। তারা সংস্কারের পক্ষে বাস্তবায়নের জন্য 12ই মার্চ জাতীয় সংসদে যাচ্ছে। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, এখনও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচনী কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে ভোট ডাকাতি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠন করা হয়েছে। এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের সভাপতিত্বে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ঢাকার ধামরাই পৌরসভার কিষাননগর এলাকায় তিতাস লাইনের চুলার গ্যাস থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে ধামরাই পৌরসভার কিষাননগর এলাকায় একটি দোতলা ভবনের নিচ তলায় এই ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা জানান, রান্নাঘরে গ্যাসের লাইন লিকেজ হয়ে আবদ্ধ অবস্থায় থাকে। পরে গ্যাসের চুলার সুইচ দেওয়ার সাথে সাথে বিস্ফোরণ ঘটে। এরপর রান্নাঘরের ভিতরে গ্যাস লাইনের রাইজার এবং বাইরের রাইজার বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 5টি ভাগে ভাগ করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল ওহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। গাজীপুরের কোনাবাড়িতে একটি মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। বুধবার ভোরে মহানগরীর কোনাবাড়ি বিসিক শিল্পনগরীর 2 নম্বর গেটে অবস্থিত শাম্মী টেলিকম নামে একটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, দোকান বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। নওগাঁয় গত সোমবার থেকে জেলার 42টি ফিলিং স্টেশনের বেশিরভাগই বন্ধ ছিল, ফলে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালকরা পড়েছে ভোগান্তিতে। বুধবার সকাল থেকে সরকার নির্ধারিত রেশন পদ্ধতিতে 200 টাকার করে তেল দেয়া শুরু হলে কিছুটা স্বস্তি ফিরেছে চালকদের মাঝে। সরকার ও পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে,
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কিন্তু আতঙ্কে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নেয় পাম্পগুলোতে তেল শেষ হয়ে যাচ্ছে। এদিকে সরকার মোটরসাইকেলের জন্য 2 লিটার এবং ব্যক্তিগত গাড়ির জন্য 10 থেকে 25 লিটার পর্যন্ত তেল সরবরাহের সীমা নির্ধারণ করে দিয়েছে। সাভারে এক নারীকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতা শাহাদাত খানকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ সময় নারীসহ আরও 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সাভার ব্যাংক টাউন পাগলার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত শাহাদাত খান সাভার সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং ব্যাংক টাউন এলাকার মৃত মাসুদ খানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ইফটিজিংয়ের শিকার রিয়ামণি, তার স্বামী রাকিবুল হাসান ও মোহাম্মদ মুকলেম। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের মিলনের অনিয়মিত উপস্থিতির অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সেবা প্রার্থীরা। ভুক্তভোগী সেবা প্রার্থীরা জানান, সময় মতো অফিসে না আসা এবং বেশিরভাগ সময় অফিসে অনুপস্থিত থাকার কারণে জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ সহ বিভিন্ন সেবা পেতে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। পরে এমন অভিযোগ সংবাদকর্মীরা ইউনিয়ন পরিষদে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভিডিও ধারণ করতে গেলে সচিব সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নেয়। পরে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোবাইল উদ্ধার করে, তবে সচিবকে আটক করতে পারেনি। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাকিউল আজম জানান, অভিযোগের পরেই অভিযান চালিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। যেহেতু সরকারি কর্মচারী, তাই অভিযোগের কপি উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসককে দেয়া হয়েছে। তাদের সিদ্ধান্তের ওপর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে ধামরাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। এ সময় ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিল্পাঞ্চল আশুলিয়া অবৈধভাবে পরিচালিত জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে 50,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার শিমুলিয়া পূর্ব বারোইপাড়া এলাকায় অবস্থিত উমাই ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি অবৈধ জুস কারখানায় অভিযান পরিচালনা করেন আশুলিয়া সহকারী কমিশনার ভূমি সাদিয়া আক্তার। অভিযানে বিএসটিআই এর অনুমোদনবিহীন শিশু খাদ্য ও অবৈধ জুস জব্দ করা হয় এবং সেগুলো ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মূল মালিক পালিয়ে গেলেও তার প্রতিনিধিকে 50,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। টাঙ্গাইলের ধনবাড়িতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ধনবাড়ি উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার, ধনবাড়ি থানার সেকেন্ড অফিসার মনোয়ার হোসেন সহ অনেকে। ধনবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান সভাটি সঞ্চালনা করেন। সভায় ধনবাড়ি উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বরগুনার বেতাগীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন বেতাগী থানার তদন্ত ওসি মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াদ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ভোলা জেলার মেঘনা নদী ও তেঁতুলিয়া নদীতে 28 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা 2 মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়টিতে জেলেদের প্রতি মাসে 40 কেজি করে চাল দেওয়ার কথা, সেই সহায়তা পাওয়া যায়নি এখনো। জেলেদের এই বরাদ্দ যায় কোথায়, কারা নেয় এই সুবিধা, প্রশ্ন জেলেদের। প্রতিনিধি মোহাম্মদ মনসুর আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মেঘনা নদী ও তেঁতুলিয়া নদীতে টানা 2 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। অভয়াশ্রম এলাকায় মাছের ডিম ছাড়ার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। সরকারের এই নির্দেশনা অমান্যকারীদের আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়। তবে এই 2 মাস জেলেদের বিশেষ প্রণোদনা দেওয়ারও সিদ্ধান্ত রয়েছে বলে জানায় মৎস্য অফিস। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ কার্যক্রম চলছে। তাছাড়া মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এবারই প্রথম দরিদ্র এবং অসহায় জেলেদের জন্য খাদ্য সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত আছে। পাশাপাশি মৎস্য অধিদপ্তরের জাটকা সংরক্ষণ প্রকল্পের আওতায় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই 4 মাসে প্রত্যেক মাসে 40 কেজি হারে 160 কেজি চাল বিতরণের জন্য ডিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। এদিকে নিষেধাজ্ঞার এতদিন পরও সরকারি সহায়তা পৌঁছায়নি জেলেদের হাতে। বেকার জীবন নিয়ে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তারা। জেলেদের প্রশ্ন, তাদের জন্য বরাদ্দ সহায়তা কারা পান, কারা জেলেদের খাবারে ভাগ বসাচ্ছে, প্রশাসনই বা কি করে? সরকার যে নিষেধাজ্ঞা দিছে 2 মাসে অভিযান, এই অভিযান তো আমরা মান্য চললে আমরা লাভ কি? আমাদের যে সরকারের কাছ থেকে যে বরাদ্দটা, এই বরাদ্দটা কিন্তু আমরা পাইতাছি না। নিষেধ করলে আমাকে পুরান বাসন লাগবো না, পুরান খাওয়ান লাগবো না, আর কে দিব? সরকারে তো দেয় না, সরকারে যা আগে সরকারে কিছু তো দেয় না, হ্যাঁ সবাইকে দেয়। 2 মাস অভিযান উপলক্ষে আমাদের জেলেদেরকে চাল ডাল অথবা অনেক কিছু দিয়েছে, ওগুলা আমরা পাই নাই। তো ওগুলা কারা খাইছে? নেতারা, চোর দেশ গেছে বইরা। তো আমরা চলতে বলতে কষ্ট হয়। সামনে একটা ঈদ গিয়ে যে রমজান, তো কোনো টাকা পয়সা নাই, জাল টাল করি সুদূর ফিরে দিয়া। অবরোধের 1 সপ্তাহ গেছে, এখনো আমাকে কোনো চাল ডাল কোনো খবর নাই। এখন কি করবো? আপনারাই কন কি করবো? আমরা জেলে নামলে, আমরা নদীর নামলে আমরা ধরে লইয়া যায়, জাল লইয়া যায়, ফিরা লাই, বাড়ি যায়, ফিডা মারে কাটে। ভোলা জেলায় বর্তমানে 1,68,000 নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের পাশাপাশি এবারই প্রথম 13,600 নিম্ন আয়ের অতি দরিদ্র জেলে ও মান্দা সম্প্রদায়ের জেলেদের জন্য চাল, ডাল, তেল, চিনি ও লবণ সহ খাদ্য সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ খনিজ তেলের বিপুল ভাণ্ডারে সমৃদ্ধ, আর সেই কারণেই অঞ্চলটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে আছে। তেলকে ঘিরে এই ভূ রাজনৈতিক উত্তেজনা শুধু অর্থনীতির ওপরই প্রভাব ফেলে না, বরং পরিবেশ, মানবজীবন এবং প্রকৃতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। ইরানের তেল স্থাপনায় হামলা ও পাল্টা হামলার ঘটনায় আকাশে ছড়িয়ে পড়ছে সালফার ও নাইট্রোজেন অক্সাইডের ঘন ধোঁয়া। বিজ্ঞানীরা সতর্ক করছেন, এই ধোঁয়া থেকে তৈরি হতে পারে অ্যাসিড বৃষ্টি, যার প্রভাব পড়তে পারে পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যে। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন। ইরানের বিভিন্ন তেল স্থাপনায় হামলার পর দাউ দাউ করে জ্বলছে তেলক্ষেত্র ও পাইপলাইন। রাতের আকাশ লাল আগুনে রক্তিম, আর দিনের আকাশ ঢেকে যাচ্ছে গাঢ় কালো ধোঁয়ার স্তরে। এই হামলা শুধু ইরানেই সীমাবদ্ধ নয়, ইরান পাল্টা হামলা চালাচ্ছে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরই সৌদি আরবে সবচেয়ে বড় তেল সংস্থা আরামকোর শোধনাগারে হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। দ্বিতীয় ধাপে কাতারের তরল প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রকে নিশানা করে ইরান। এই তালিকার সর্বশেষ নামটি হলো বাহরাইন। ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এই আগুন শুধু ধ্বংসের চিত্র নয়, এর সঙ্গে ছড়াচ্ছে বিপুল পরিমাণ বিষাক্ত গ্যাস। তেল পোড়ার ফলে তৈরি হচ্ছে সালফার অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড, যা বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সঙ্গে মিশে তৈরি করতে পারে অ্যাসিড বৃষ্টি। পরিবেশবিদদের মতে এই বৃষ্টির প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাতাসের প্রবাহে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়তে পারে। এতে মাটি, পানি ও খাদ্যচক্রে ভারী ধাতু প্রবেশ করে দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
যুদ্ধের এই আগুন শুধু অর্থনীতিকই নয়, পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী বিপর্যয় ডেকে আনছে। বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেখানে পরিবেশ সুরক্ষা ও শান্তির উপর জোর দিচ্ছে, সেখানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ নতুন করে পরিবেশগত সংকটের আশঙ্কা তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় এখনই প্রয়োজন আন্তর্জাতিক উদ্যোগ। মোস্তাফিজ রহমান, নিউজ ডেস্ক।